এমন একটি দুনিয়ার কথা চিন্তা করুন তো, যেখানে চুপ থাকাই আপনার বেঁচে থাকার প্রধান হাতিয়ার। কোনো বন্দুক, টেকনোলজি কিছুই আপনার কাজে আসবে না। বাঁচতে হলে আপনাকে শুধু চুপ থাকতে হবে। ভুল করেও হালকা শব্দ হলে আপনার উপর নেমে আসতে পারে ডেথ এঞ্জেলস বা যমদূত। হ্যাঁ, এমন একটি পৃথিবীতে একটি পরিবারের টিকে থাকার গল্প নিয়ে তৈরি একটি মুভি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। মুভিটির নাম এ কোয়াইট প্লেস। সো বন্ধুরা, আর দেরি কিসের, আপনি আপনার সিট বেল্ট বেঁধে বসে যান, কেননা আজ আমি আপনাকে নিয়ে যাব একটি হরর থ্রিলার সিনেমার দুনিয়ায়। সো লেটস গেট স্টার্টেড। মুভি শুরু হয় একটি পোস্ট অ্যাপোক্যালিপটিক ওয়ার্ল্ড দেখিয়ে। স্ক্রিনে আমরা ডে 89 লেখাটি দেখতে পাই। এর মানে অ্যাপোক্যালিপস শুরু হওয়ার পরের 89তম দিনের ঘটনা এটি। আমরা দেখতে পাই পুরো শহর একবারে নীরব, কোথাও কোনো মানুষজন নেই। সেই সাথে একটা বোর্ডে আমরা অনেক মানুষের মিসিং রিপোর্ট দেখি, যেন কোনো এক অজানা কারণে পুরো মানবজাতি ধ্বংস হতে বসেছে। সেখানকার একটি সুপারমার্কেটে আমরা অ্যাবট ফ্যামিলিকে দেখতে পাই। তারা সেখানে কিছু জরুরি জিনিসপত্র নিতে এসেছে। মার্কেটে ঢুকেই ফাদার লি সবাইকে বুঝিয়ে দেয় কেউ যেন বিন্দুমাত্র শব্দ না করে। মাদার এলিভিন ছেলে মার্কাসের জন্য ওষুধ খুঁজে বের করে। তবে তারা সবাই একটা বিষয় খেয়াল রাখছে, যেন কোনো রকম আওয়াজ না হয়। সবাই এ ব্যাপারে সচেতন থাকলেও ছোট ছেলে বিউকে সামলে রাখা কিছুটা কঠিন। এই জন্য তার বোন রেগান সবসময় তার সাথে সাথে থাকে, যেন সে কোনো আওয়াজ না করে ফেলে। বিউ একটা খেলনা রকেট নামাতে গেলে তার হাত লেগে সেটা পড়ে যেতে থাকে। রেগান তখন কোনো মতে স্লাইড করে সেটাকে ক্যাচ করে। আমরা তখন জানতে পারি সে কোনো কথাও বলতে পারে না, শুনতেও পারে না। ছেলের ওষুধ নেওয়া শেষ হলে এলিভিন লিকে ইশারা করে বাড়ি ফেরার জন্য। তবে বিউজের ধরে সে ওই রকেটটিকে ছাড়া এখান থেকে যাবে না। সে রকেটটিকে নিয়ে লিয়ের কাছে আসে। লি তাকে বুঝিয়ে তার হাত থেকে রকেটটিকে নিয়ে নেয়। এই রকেটগুলো এক ধরনের মিউজিক তৈরি করে, যা তাদের মৃত্যুর কারণ হতে পারে। লি তখন দ্রুত ওই রকেট থেকে ব্যাটারিগুলো আলাদা করে টেবিলের উপরে রাখে। তারপর সবাইকে বলে একে একে মার্কেট থেকে বের হওয়ার জন্য। বিউর মন খারাপ দেখে রেগান তার বাবার অগুচরে তাকে রকেটটিকে দিয়ে দেয়। কিন্তু বের হওয়ার সময় বিউ রকেটের ব্যাটারিগুলো তুলে নেয়। তারা তাদের পুরো রাস্তায় বালু বিছিয়ে রেখেছে, যেন তাদের পায়ের শব্দ শোনা না যায়। তারা হাঁটতে হাঁটতে একটা ব্রিজের উপর আসে। পাশাপাশি হাঁটার বদলে তারা একজন আরেকজন থেকে ডিস্টেন্স রেখে পিছে পিছে হাঁটছে। আর এই লাইনের সব থেকে পিছনে আছে বিউ। এখানে এসে বিউ ওই রকেটে ব্যাটারি লাগিয়ে সেটা চালু করে দেয়। আর এর ফলে ওই রকেটটি আওয়াজ করতে থাকে। এটা দেখে সবার চোখ মুখ শুকিয়ে যায়। লি তখন বিউর দিকে দৌড় দেয় তাকে বাঁচানোর জন্য। লিয়ের প্যারালালে আমরা একটা মনস্টারের মতো কিছুকে দৌড়াতে দেখি। সেটাও যেন আসছে বিউর হাতে থাকা ওই রকেটটির দিকেই। লি সেখানে পৌঁছানোর আগেই মনস্টারটি ছু মেরে বিউকে তুলে নিয়ে যায়। এটা দেখে সবাই একদম ভয়ে চুপসে যায়। আর এলিভিন দুঃখে মুখ চেপে কান্না করা শুরু করে। এইখানে এসে আমরা মুভির প্লট সম্পর্কে কিছুটা ধারণা পাই। আসলে বন্ধুরা, পুরো পৃথিবীতেই কিছু এলিয়েন অ্যাটাক করেছে, আর তাদের কারণে এখন পুরো পৃথিবীতে অল্প কিছু মানুষই বেঁচে আছে। এই ক্রিয়েচারগুলো যে এলিয়েন তার একটি রেফারেন্স হলো সুপারমার্কেটের ফ্লোরে আঁকা একটি রকেট, যেটা কিনা মিন করছে এমনই কোনো স্পেসশিপে চড়ে তারা আমাদের দুনিয়ায় এসেছে। এরপরে আমাদের 472তম দিনের ঘটনা দেখানো হয়। অ্যাবট পরিবারের বাকিরা এখনো বেশ ভালোভাবেই বেঁচে আছে। লিয়াগে একজন ইঞ্জিনিয়ার ছিল। সে তার পুরো বাড়ির চারিদিকে ক্যামেরা সেট করে রেখেছে, যেন এলিয়েনরা কাছাকাছি এলে টের পাওয়া যায়। সেই সাথে সে এলিয়েনদের স্ট্রং পয়েন্ট আর উইক পয়েন্ট নিয়েও রিসার্চ করছে। এখানে আমরা দেখতে পারি এই এলিয়েন ক্রিয়েচারগুলো চোখে দেখতে পায় না, কিন্তু তারা শব্দের প্রতি অনেক বেশি সেন্সিটিভ। যেখানেই কোনো শব্দ হয় তারা সেখানেই অ্যাটাক করে। তবে শব্দ না করে এদের মাঝে বেশ ভালোভাবেই টিকে থাকা যায়। বোর্ডের লেখা দেখে আমরা বুঝতে পারি এগুলো এমোরেড। এর মানে গুলি করে এদের মারা সম্ভব নয়। তবে লি এখনো এই মনস্টারগুলোর উইক পয়েন্ট খুঁজে পায়নি। লি তখন রেডিও থ্রু এসএস সিগন্যাল সেন্ড করে আশেপাশে কোনো সার্ভাইভার আছে কিনা সেটা বোঝার জন্য, কিন্তু এখন অবধি সে কারো থেকে কোনো রেসপন্স পায়নি। এরপর আমরা মার্কাসকে একটি ট্রাকে বসে থাকতে দেখি। লি এসে তাকে ইশারায় ঘরের ভেতরে যেতে বলে। আর তার ডেলিভারির দিনও আর বেশি নেই। যেহেতু সে ছোট বাচ্চা, এই জন্য সে কান্না করবেই। তাই তারা একটা বেসমেন্টের একটা রুম তার জন্য তৈরি করেছে। দরজার বদলে সেখানে মোটা ম্যাট্রেস দেওয়া হয়েছে, যেন কোনো রকমের শব্দ বেসমেন্টের বাহিরে না আসে। আর বেসমেন্টের দেয়াল পেপার দিয়ে যতটা সম্ভব পুরো করা হচ্ছে। এলিভিন তার অনাগত সন্তানের জন্য কিছু কাপড়ের খেলনা তৈরি করে রেখেছে। এছাড়াও এলিভিন বাচ্চার জন্য একটা সাউন্ড প্রুফ বক্স তৈরি করেছে। বাচ্চাটিকে এই বক্সে রেখে তালাবদ্ধ করে রাখা হবে। আর শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য অক্সিজেন সিলিন্ডারও এনে রেখেছে। এটা দেখে আমরা বুঝতে পারি লিয়ার এলিভিন কাজের ক্ষেত্রে কতটা দূরদর্শী। আর এটাই অন্যতম কারণ তাদের এতদিন বেঁচে থাকার। আরেকটি কারণ হলো পরিবারের সবাই রেগানের সুবাদে সাইন ল্যাঙ্গুয়েজ জানে। তাই মুখে কথা না বলেও তারা সবাই সবার কথা বুঝতে পারে। সন্ধ্যা নেমে এলে লি একটা সাইলুর উপর বসে আগুন জ্বালায়। দূরে আমরা আরো কিছু জায়গায় আগুন জ্বলতে দেখি। আসলে বন্ধুরা, এখানের মানুষেরা একে অপরকে এভাবেই সিগন্যাল দেয়।
দেয়, যে কারণে তারা এখনো বেঁচে রয়েছে। রাতের বেলা পরিবারের সবাই একসাথে খেতে বসে। খাওয়ার আগে তারা প্রে করে নেয়। খাওয়ার পর তারা দুই ভাই বোন মিলে মনোপলি খেলতে বসে, কিন্তু খেলার এক পর্যায়ে মার্কাসের হাতে লেগে ল্যাম্প মাটিতে পড়ে যায়, আর এতে করে তখন জোরে শব্দ হয় আর কার্পেটে আগুন ধরে যায়। লি তখন দ্রুত আগুন নিভিয়ে ফেলে, কিন্তু তারা ছাদের উপরে কারো পায়ের আওয়াজ শুনতে পায়। পরিবারের সবাই একদম শ্বাস আটকে বসে থাকে, কেউ নিজের পজিশন থেকে এক চুলও নড়ে না। লি তখন আস্তে আস্তে জানালার কাছে যায় চেক করার জন্য। এমন সময় দুইটা খরগোশ ছাদ থেকে মাটিতে এসে পড়ে। এটা দেখে যেন তাদের শরীরে আবার প্রাণ ফিরে এসেছে, কিন্তু এই শব্দে ক্রিয়েচারগুলো তাদের কাছাকাছি চলে এসেছে। এটার প্রমাণ হিসেবে আমরা দেখতে পাই খরগোশটি চলার সময় একটা ক্রিয়েচার এক থাবা মেরে সেটাকে পিষে ফেলে। আমরা এরপর লিকে হিউম্যান ইয়ার নিয়ে রিসার্চ করতে দেখি। সে চেষ্টা করছে রেগানকে হ্যান্ডমেড হেয়ারিং মেশিন তৈরি করে দেওয়ার জন্য। এরপর আমরা লিয়ার এলভিনকে কানে ইয়ারফোন লাগিয়ে ড্যান্স করতে দেখি। তারপর এলিভিন নিজের আনবর্ন বেবির হার্টবিট শোনার চেষ্টা করে। পরদিন রেগান তার বাবার স্টাডি রুমে যেতে চাইলে লি তাকে বাধা দেয়। লি তাকে টেনে একেবারে বাড়ির বাহিরে নিয়ে আসে। তার মনে ভয় ছিল রেগান বলে ওই রুমে গিয়ে আওয়াজ করে ফেলতে পারে। এরপর লি রেগানকে তার নতুন হেয়ারিং কিট দেয়, কিন্তু রেগান সেটা নিতে রাজি হয় না, কারণ লিয়ের তৈরি কোনো হেয়ারিং কিট এখন পর্যন্ত কাজ করেনি। তারপরও লি রেগানের হাতে সেটা দড়িয়ে দেয়। এরপর আমরা মার্কাসকে তার মায়ের কাছে পড়তে বসতে দেখি। এই পোস্ট অ্যাপোক্যালিপটিক দুনিয়ায় পড়াশোনা কি কাজে আসবে সেটা আমার ঠিক জানা নেই। যাই হোক, এমন সময় লি এসে মার্কাসকে তার সাথে শিকারে যাবার জন্য বলে, কিন্তু মার্কাস তখন যেতে রাজি হয় না, কারণ তার মনে অনেক ভয়, কখন না কখন এলিয়েন এসে তাদেরকে মেরে ফেলে। এলিভিন তখন তাকে বুঝিয়ে বলে লি তার সবসময় খেয়াল রাখবে, কিন্তু এই অ্যাপোক্লিপস কতদিন ধরে চলবে তা আর কেউ জানে না। তাই মার্কাসের উচিত নিজের কাজগুলো নিজে করতে শেখা। তার বাবা তাকে প্রটেক্ট করার জন্য সবসময় নাও থাকতে পারে। মার্কাসকে দেখে রেগানও শিকারে যাবার জন্য জেদ ধরে, কিন্তু লি তাকে নিতে রাজি হয় না। সে রেগানকে বলে বাসায় থেকে এলিভিনের সেবা করার জন্য। যেতে না পেরে রেগানের মন খুব খারাপ হয়। সে নিজের রুমে এসে মন খারাপ করে বসে থাকে। তার মনে হয় সে একজন ডেফ মেয়ে দেখে তার বাবা তার সাথে এমনটা করছে। আর এছাড়াও বিউর মৃত্যুর জন্য সে এখনো নিজেকে ক্ষমা করতে পারেনি। সে যদি সেদিন বিউকে ওই প্লেনটি না দিত, তাহলে তার ভাই আজকেও তাদের মাঝে থাকতো। এই জন্য হয়তো তার বাবা এখন তাকে আর পছন্দ করে না। রেগান তখন তার বাবার দেওয়া হেয়ারিং কিটটি পরে নেয়, কিন্তু এরপরেও সে কিছুই শুনতে পাচ্ছিল না। আরেকদিকে লি মার্কাসকে নিয়ে একটি নদীর ধারে আসে। এখানে সে আগে থেকেই অনেকগুলো ট্র্যাপ সেট করে রেখেছে। সেখানে ধরা পড়া মাছগুলো সে অন্য একটি পাত্রে নিয়ে নেয়। লি মার্কাসকে বলে মার্কাস চাইলে এখানে আস্তে আস্তে শব্দ করে কথা বলতে পারে, কারণ নদীর শব্দের কারণে তাদের শব্দ এলিয়েনের কান পর্যন্ত পৌঁছাবে না। এখানে আমরা আরেকটি বিষয় বুঝতে পারি, এই এলিয়েনরা শুধুমাত্র ডিসকন্টিনিউয়াস শব্দকেই অ্যাটাক করে। যেসব শব্দ সারাক্ষণ ধরে হতেই থাকে সেগুলোতে তারা অ্যাটাক করে না। করলে এলিয়েনগুলো সারাক্ষণ নদীর পানিতেই থাবা মারত। তারপর আমাদের রেগানকে দেখানো হয়, সে কাউকে কিছু না বলেই নিজের ব্যাকপ্যাক করে কোথায় যেন রওনা দেয়। আরেকদিকে এলিভিন সিঁড়ি বেয়ে ওঠার সময় একটা পেরেক ভেঙে উপরে উঠে আসে, কিন্তু সে ওইটাকে খেয়াল করে না। মাছ ধরা শেষে লি মার্কাসকে নিয়ে একটি ঝর্ণার কাছে যায়, আর সেটা শুনে তো মার্কাসের আত্মা উড়াল দেওয়ার মতো অবস্থা। কিন্তু লি তাকে বুঝিয়ে বলে ঝর্ণার শব্দ নদীর থেকেও বেশি, তাই এবারও তাদের শব্দ কেউ শুনতে পাবে না। আর এই মুভির এই পর্যায়ে এসে আমরা প্রথম ডায়লগ শুনতে পাই। মজার ব্যাপার হলো এই মুভিতে ডায়লগ আছে মাত্র 35টি, আর সবগুলো ডায়লগের মোট রান টাইম মাত্র 89 সেকেন্ড। যাই হোক বন্ধুরা, আমরা আবারও গল্পে ফিরে আসি। মার্কাস তখন লিকে বলে সে কি বিউর মৃত্যুর পেছনে রেগানকে দায়ী মনে করে, নাকি সে এখনো তাকে আগের মতোই ভালোবাসে। লি বলে সে বিউর মৃত্যুর কারণ কোনোদিনও রেগানকে মনে করেনি, আর করবেও না। সে রেগানকে এখনো আগের মতোই ভালোবাসে। মার্কাস তখন বলে লিয়ের উচিত এটা রেগানকে বুঝিয়ে বলা। এবার আমরা বুঝতে পারি রেগান ঠিক কোথায় এসেছে। বিউর যেখানে ডেথ হয়েছে সেখানে তারা একটি ছোটখাটো সমাধি তৈরি করে রেখেছে। রেগান গিয়ে ওই সমাধির সামনে প্লেনটি রেখে আসে, কিন্তু সে রাখার আগে প্লেনটির ওয়্যার কেটে দেয়, যেন সেটা থেকে কোনো প্রকার শব্দ বের না হয়। বাসায় ফেরার সময় মার্কাস আর লিয়ের সাথে তাদের এক প্রতিবেশীরও দেখা হয়। বুড়ো লোকটি সেখানে নিজের স্ত্রীর লাশের পাশে দাঁড়িয়েছিল। বুড়োর স্ত্রীর পেটে অনেক বড় একটা থাবার দাগ, যেন ওই ক্রিয়েচার তাকে একেবারে ছিঁড়ে ফেলেছে। লোকটিকে দেখেই মনে হচ্ছিল তিনি হয়তো এখনো কোনো শব্দ করে ফেলবেন। তাই লি তাকে ইশারায় চুপ
চুপ থাকতে বলে, কিন্তু লোকটি তার স্ত্রীর মৃত্যুর পেইন আর নিতে পারছে না। সে নিজের চেপে রাখা কষ্ট একসাথে করে জুড়ে একটা চিৎকার দেয়। লি তখন মার্কাসকে কোলে তুলে অপোজিট দিকে দৌড়ানো শুরু করে। তারা কিছু দূরে এসে একটা গাছের পিছনে লুকিয়ে পড়ে, আর এদিকে একটা এলিয়েন এসে ওই বুড়ো লোকটিকে এক থাবায় মাটিতে ফেলে দেয়। তারপর তাকে ধারালো নখ দিয়ে আঁচড় মারতে মারতে মেরে ফেলে। আরেকদিকে এলিভিনের ওয়াটার ব্রুক হওয়া শুরু হয়, এর মানে দ্রুতই তাকে বাচ্চা প্রসব করতে হবে। তাই সে তখন তাড়াহুড়ো করে নিচের দিকে নামতে থাকে, কিন্তু বুলে তার পা ওই পেরেকের উপর এসে পড়ে। এলিভিন সাথে সাথে নিজের মুখ চেপে ধরে যেন কোনো রকম শব্দ না হয়। সে তখন আস্তে আস্তে নিজের পাটা সেখান থেকে বের করে এনে একটা কাপড় বেঁধে দেয়, কিন্তু এসবের মাঝে তার হাত লেগে একটা ছবির ফ্রেম নিচে পড়ে ভেঙে যায়। এতে করে তখন অনেক জোরে শব্দ হয়। এলিভিন তখন তাড়াতাড়ি করে একটা সুইচ টিপে দেয়, এর ফলে বাড়ির বাহিরের সবগুলো লাইট রেড হয়ে যায়। এই সিস্টেম রাখা হয়েছে যেন দূর থেকে লি বুঝতে পারে বাসায় কোনো সমস্যা হয়েছে। সিঁড়ি বেয়ে ওঠার সময় এলিভিন দেখে অলরেডি একটা ক্রিয়েচার তাদের বাড়িতে ঢুকে পড়েছে। তাই সে লিয়ের রেডিও সেটআপের ওখানে একটা অ্যালার্ম সেট করে দেয়, যেটা ঠিক কিছুক্ষণ পরেই বেজে উঠবে। আর এলিভিন নিজে বেসমেন্টের অন্য একটি কোণায় লুকিয়ে থাকে। অ্যালার্ম বাজলে ক্রিয়েটারটি আস্তে আস্তে ওই অ্যালার্মের দিকে যেতে থাকে, আর এলিভিনও আস্তে আস্তে সিঁড়ির দিকে এগোতে থাকে। কিন্তু সিঁড়ির সামনে এসে এলিভিন দেখে সেখানে আরো একটি ক্রিয়েচার দাঁড়িয়ে আছে। বাড়ির কাছে এসে রেড লাইট দেখে লি বুঝে ফেলে এলিভিন কোনো সমস্যায় আছে। সে মার্কাসকে কিছু আতশবাজি দিয়ে বলে সেগুলোকে সাইলুর উপর গিয়ে ফুটানোর জন্য, যেন ওই ক্রিয়েচারগুলো ডিস্ট্র্যাক্ট হয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। এলিভিনের পেইন বাড়তে থাকায় সে ওয়াশরুমের বাথটবে এসে শুয়ে পড়ে। তার অনেক যন্ত্রণা হলেও সে মুখ দিয়ে কোনো রকম শব্দই করতে পারছে না। সে তখন দাঁতে দাঁত চেপে সব ব্যথা সহ্য করে নেয়। সে এক সময় টের পায় মনস্টার একেবারেই তার পিছনে চলে এসেছে। সাইলু পর্যন্ত যাবার টাইম না থাকায় মার্কাস তখন ক্ষেতের মাঝেই ওই আতশবাজিগুলোকে ফুটিয়ে দেয়, যেটার শব্দ শুনে ক্রিয়েচারগুলো বাড়ি থেকে বের হয়ে যায়। আর এই সুযোগে এলিভিন চিৎকার দিয়ে নিজের সব যন্ত্রণা প্রকাশ করে, কিন্তু আতশবাজির কারণে সেই শব্দ মনস্টারগুলো শুনতে পায় না। রেগান এখনো তার ভাইয়ের সমাধির পাশেই বসেছিল। সেও আতশবাজি দেখে বুঝে ফেলে তার পরিবার কোনো বিপদে আছে। তাই সে তখন বাড়ির দিকে দ্রুত পা বাড়ায়। লি একটা শটগান নিয়ে প্রথমে বেসমেন্টে আসে, তারপর সেখান থেকে এলিভিনের পায়ের চাপ অনুসরণ করে বাথটবটা পর্যন্ত আসে, কিন্তু সেখানে তখন এলিভিন ছিল না। এলিভিনকে দেখতে না পেয়ে লি তখন ভয় পেয়ে যায়। এমন সময় এলিভিন শাওয়ারের দরজায় হাত রাখে। সে এতক্ষণ ধরে সেখানে নিজের বাচ্চার সাথে লুকিয়ে আছে। লি তাদের দুজনকে নিয়ে বেসমেন্টের কাছে আসে, যেখানে তারা আগে থেকেই সাউন্ড প্রুফ রুম তৈরি করে রেখেছে। কিন্তু রুমে ঢোকার আগেই বাচ্চাটি কান্না করা শুরু করে, যার ফলে ক্রিয়েচারগুলো আবারও দৌড়ে বানের দিকে আসতে থাকে। লি তাই দ্রুত বেসমেন্টের উপর বাড়ি ম্যাট্রেসটি দিয়ে দেয়। তারপর বাচ্চাটিকে সাউন্ড প্রুফ বক্সে শুইয়ে দেয়। তার মুখে অক্সিজেন মাস্কও দেওয়া হয়। তারপর বক্সটির মুখ 12 মতো বন্ধ করে দেয় লি। যেহেতু এই রুমটি সাউন্ড প্রুফ, তাই এখানে কথা বলতে কোনো সমস্যা নেই। এখানে এই মুভির সেকেন্ড রাউন্ড ডায়লগ শুরু হয়। এলিভিন লিকে জিজ্ঞেস করে মার্কাস আর রেগান এখন কোথায়। মার্কাস কোথায় আছে সেটা জানলেও রেগানের ব্যাপারে কোনো উত্তর দিতে পারে না লি। তখন এলিভিন তাকে বলে বাকি বাচ্চাদের খুঁজে এনে সেফ রুমে রাখার জন্য। লিউ এলিভিনের কাছে ওয়াদা করে সে রেগান আর মার্কাসকে খুঁজে আনবে। তারপর সে আস্তে আস্তে বেসমেন্ট থেকে বের হয়ে আসে, কিন্তু মনস্টারগুলো যে একটা পানির পাইপ ভেঙে ফেলেছে সেটা আর সে খেয়াল করে না। আর ওই পানি আস্তে আস্তে বেসমেন্টের দিকেই নামছে। রেগান কর্নফিল্ডের মাঝ দিয়ে আস্তে আস্তে বাড়ির দিকে আসতে থাকে, কিন্তু এমন সময় একটা ক্রিয়েচার তার পিছনে চলে আসে। ঠিক তখন তার হেয়ারিং কিট খুব হাই ফ্রিকোয়েন্সির সাউন্ড রিলিজ করে, আর এই শব্দের কারণে তার পাশাপাশি ক্রিয়েচারটিরও কষ্ট হচ্ছিল। তাই সেটি তার পিছন থেকেই দৌড়ে চলে যায়। রেগান টেরই পায়নি মৃত্যু তার কতটা কাছে ছিল। কর্নফিল্ডে তার সাথে মার্কাসের দেখা হয়ে যায়। তারপর দুই ভাই বোন মিলে সাইলুর উপরে উঠে আসে। তারা সেখানে সিগন্যাল হিসেবে আগুন জ্বালায়, যেন তার বাবা তাদের লোকেশন বুঝতে পারে। কিন্তু সমস্যা হলো অল্প সময় পরে সেই আগুন নিভে যায়। এতে রেগান আর মার্কাস দুজনেরই মন খারাপ হয়ে যায়। রেগান মার্কাসকে বলে লি মনে হয় না তাদের বাঁচাতে এখানে আসবে, কিন্তু মার্কাস তাকে বলে কোনো রকম চিন্তা না করার জন্য। মার্কাস হাতের ইশারায় রেগানকে বলে বাবা অবশ্যই তাদের বাঁচাতে এখানে আসবে। ঘুম ভাঙলে এলিভিন দেখে তাদের পুরো বেসমেন্ট পানিতে ভেসে গিয়েছে, আর বেবির বক্সটি পানিতে ভেসে এদিক ওদিক যাচ্ছে। এতটুকু পর্যন্ত সবই ঠিক ছিল, কিন্তু এলিভিন নোটিশ করে বেসমেন্টে একটা ক্রিয়েচারও চলে এসেছে। এখানে আমরা দেখতে পাই এই মনস্টারগুলো পানি ভয় পায় না। এরা পানিতে বেশ সাবলীলভাবেই হেঁটে বেড়াতে পারে। এলিভিন আস্তে করে তার বাচ্চাকে নিয়ে পানির ধারার পিছনে লুকিয়ে যায়। ক্রিয়েচার
ক্রিয়েচারগুলো তাদের শব্দ সেন্স করতে পারলেও পানির আওয়াজের কারণে ঠিকমতো ট্রেস করতে পারছে না। সেটা তাই পানির খুব কাছে এসে শব্দ শোনার চেষ্টা করে। আর এলিভিন তখন দাঁতে দাঁত চেপে সোজা হয়ে দাঁড়িয়ে থাকে। লি তার 2 সন্তানকে কর্নফিল্ডে খুঁজতে থাকে, কিন্তু সাইলোতে কোনো ফায়ার সিগন্যাল না থাকায় তার নজর আর সেদিকে যায় না। রেগান আবার তার বাইকে বলে, আমাদের নিজেদের ওই বাসায় যাওয়া উচিত। আমি তো বলেছিলাম লি আমাদের বাঁচাতে আসবে না, কিন্তু রেগান তাকে থামাতে গিয়ে নিজেই সাইলোর ভেতরে পড়ে যায়। আর এ আওয়াজ শুনে এলিভিনের সামনে থাকা ক্রিয়েচারটি সাইলোর দিকে যেতে থাকে। আর লিও তখন বুঝে ফেলে রেগান আর মার্কাস এখন কোথায় আছে, তাই সেও সাইলোর দিকে দৌড় দেয়। এই সাইলোর ভেতর ভুট্টা দানা ছিল। মার্কাস ওই দানার ভেতর তলিয়ে যেতে থাকে। মার্কাসকে সাপোর্ট দিতে রেগানও তখন সেখানে লাফ দেয়। তারা দুইজন মিলে সাইলোর ডুরের উপরে বসে থাকে। একটু পর তারা টের পায় একটা ক্রিয়েচার সাইলোর উপর হাঁটাহাঁটি করছে। এমন সময় সেটি লাফ দিয়ে সাইলোর ভেতরে নেমে আসে। তখন 2 ভাই বোন মিলে সাইলোর ডুরটিকে ডাল বানিয়ে তার নিচে শুয়ে থাকে। কিন্তু নিচে চলে আসায় আবারও তারা তলানো শুরু করে, কিন্তু এবারও রেগানের হেয়ারিং কিটের কারণে তারা প্রাণে বেঁচে যায়। হাই ফ্রিকোয়েন্সি সাউন্ডের কারণে ক্রিয়েচারটির অনেক কষ্ট হচ্ছিল, তাই সেটা সাইলোর দেয়াল ভেঙে সেখান থেকে পালিয়ে যায়। তারপর 2 ভাই বোন মিলে বাড়ির দিকে যেতে থাকে। আর রাস্তার মাঝে তাদের সাথে লিয়ের দেখা হয়ে যায়। দুইজনই লিকে জড়িয়ে ধরে কান্না শুরু করে, কিন্তু এসব আবেগের কোনো সময় ছিল না ক্রিয়েচারগুলোর কাছে। কিছুক্ষণের মাঝেই লি বুঝতে পারে এলিয়েনগুলো তাদের ঘিরে ফেলেছে। আর এসব সিন এলিভিন রেকর্ডিং রুমে বসে দেখছিল। লি চুকের ইশারায় রেগান আর মার্কাসকে একটা ট্রাকের উপর চড়তে বলে, আর সে নিজে একটা কুড়াল তুলে নেয়। লি বুঝতে পারে তার পিছনের শেডের উপর একটা ক্রিয়েচার বসে আছে। সে কিছুক্ষণ চুপ করে থাকে, যেন সেটা তার সামান্য থেকে সামান্য শব্দ শুনতে না পায়। তারপর সে আস্তে আস্তে পিছনের দিকে ঘুরে কুড়ালটি চালানোর জন্য। তবে ক্রিয়েচারের রিয়াকশন টাইম তার থেকে অনেক বেশি কুইক। সে এক জটকায় লিকে প্রায় 10 হাত দূরে ছুঁড়ে মারে। আর এটা দেখে তখন মার্কাস জুড়ে চিৎকার দেয়, যেটা শুনে ক্রিয়েচারটি 2 লাফেই ট্রাকটির কাছে চলে আসে। মনস্টারটি কাছে আসলে রেগানের হেয়ারিং কিট আবারও শব্দ করা শুরু করে। এবারের ফ্রিকোয়েন্সিটা রেগান নিজেও সহ্য করতে পারছিল না, তাই সে কিটটিকে অফ করে দেয়। আর এই সুযোগে ক্রিয়েচার গাড়িটির উপর অন্ধের মতো হামলা চালাতে থাকে। সেটা কখনো বা জানালা, কখনো ছাদ, কখনো বা পিছন থেকে তাদের উপরে অ্যাটাক করছে। লিয়ের শরীরে তখনও কিছু প্রাণ অবশিষ্ট ছিল, কিন্তু ওই ক্রিয়েচারটিকে ডিফিট করার মতো এনাফ এনার্জিও এখন আর তার নেই। সে রেগানের দিকে তাকিয়ে ইশারায় বলে সে তাকে এখনো অনেক ভালোবাসে, যেটা দেখে রেগানের চোখে পানি চলে আসে। এই শরীর নিয়ে এখন তার যা করা সম্ভব সেটাই করে রেগান। সে জুড়ে একটা চিৎকার দিয়ে মনস্টারটিকে নিজের দিকে অ্যাট্রাক্ট করে, আর সেটি এসে আরেকটি থাবা মেরে লিকে মেরে ফেলে। এভাবেই নিজেকে স্যাক্রিফাইস করে নিজের 2 সন্তানের প্রাণ বাঁচায় লি। এরপর মার্কাস ট্রাকের হ্যান্ড ব্রেক খুলে দেয়, যার ফলে ট্রাকটি আস্তে আস্তে তাদের বাসায় চলে আসে। এলিভিন বাহিরে দাঁড়িয়ে তাদের জন্য অপেক্ষা করছিল। লিয়ের মৃত্যু এলিভিন ক্যামেরায় অলরেডি দেখে ফেলেছে, তাই তার সন্তানেরা তাকে এই বিষয়ে বলতে নিলে সে তাদের চুপ থাকতে বলে। এরপর তারা 3 জন মিলে বেসমেন্টে চলে আসে। এই প্রথমবারের মতো রেগান আর মার্কাস তার ছোট ভাইয়ের মুখটি দেখে। মার্কাস বাচ্চাটিকে কুলে তুলে নিয়ে আদর করে, আর রেগান তার বাবার হেয়ারিং কিট তৈরির সেটআপ দেখে কেঁদে দেয়। সে বুঝতে পারে তার বাবা তার এই ডিফেক্ট দূর করার জন্য কতটা পরিশ্রম করেছে। আসলে তার বাবা তাকে এখানে কখনোই আসতে দেয়নি, আর তাই সে এগুলো এর আগে কখনোই জানতে পারেনি। রিইউনাইটেড হতে পারার খুশিতে তারা কিছুটা মাইনর শব্দ করে ফেলে। এর ফলে এলিয়েন আবারও তাদের বাসার কাছে চলে আসে। এটা ফিল করে তারা 3 জনেই ভয়ে তখন চুপসে যায়। আজই হয়তো তাদের শেষ দিন। এখন তো প্রটেক্টের জন্য তাদের বাবাও বেঁচে নেই। এলিভিন একটা শটগান তুলে নিজের দিকে তাক করে। এমন সময় ক্রিয়েচারটি বেসমেন্টে ঢুকে পড়ে। মার্কাস তার বাইকে নিয়ে একটা থাকের পেছনে লুকিয়ে বসে থাকে। ক্রিয়েচারটি বেসমেন্ট থেকে নেমে তাদের সেন্স করার চেষ্টা করে। এমন সময় রেগানের মাথায় একটা বুদ্ধি আসে। সে আবার ওই হেয়ারিং কিট চালু করে ক্রিয়েচারটির সামনে নিয়ে তুলে ধরে। এর ফলে সেটা কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে যায়, আর তারা ভাবে সেটা হয়তো মারা গিয়েছে। কিন্তু কিছুক্ষণ পরেই সেটা আবারও উঠে দাঁড়ায়। রেগান আবার কিটটিকে মাইক্রোফোনের সামনে ধরে সেটাকে ওভার অ্যাম্প্লিফাই করে দেয়। এর ফলে ক্রিয়েচারটির মাথার উপরের শেল খুলে আসতে থাকে। ভেতরে নরম মাংস দেখে এলিভিন তখন শটগান দিয়ে গুলি চালায়, আর এক গুলিতেই সেটি মারা যায়। কিন্তু ওই এলাকাতে আরো 2টি মনস্টার ছিল। গুলির আওয়াজে সেগুলো তাদের বাড়ির দিকে আসতে থাকে। আরেকদিকে 2 মা মেয়েও মনস্টারগুলোকে কিল করতে তৈরি হয়, কারণ এখন তারা মনস্টারের উইকনেস জানে, আর এটা দিয়ে সহজেই সেটাকে কাবু করা যায়। আর এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়। এবার আপনাদেরকে বুঝিয়ে বলি হাই ফ্রিকোয়েন্সিতে আসলে সেটার কি সমস্যা হয়। এই ক্রিয়েচারগুলোর পুরো মাথাটিকে একটা কানের সাথে তুলনা করা যায়, যেটা কিনা অনেকগুলো পার্টে বিভক্ত করা। যেখান থেকে শব্দ আসে সেদিকের শেলটি খুলে যায়, আর ক্রিয়েচারটি সেই শব্দ শুনতে পায়। কিন্তু শব্দ হাই ফ্রিকোয়েন্সি হলে সেটা ওই শব্দের পজিশন ডিটেক্ট করতে পারে না, ফলে মাথার
সবগুলো পার্ট একে একে খুলে আসে। এর ফলে ক্রিয়েচারটির অনেক কষ্ট হয় আর ক্রিয়েচারটি তখন কিছুই করতে পারে না। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি কেমন লেগেছে তা আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরকমই আরো নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখবেন।